আপনারা দেখছেন কচুয়া টিভি, খবর যেখানে আমরাও সেখানে। আজকে আমরা আলোচনা করছি এশিয়াকে নিয়ে, মানে পৃথিবীর সবচেয়ে বড় আর সবচেয়ে বেশি মানুষের মহাদেশ। ভাবুন একবার, পৃথিবীর মোট জমির প্রায় ৩০% আর জনসংখ্যার ৬০%-এরও বেশি এখানে। আমাদের আজকের আলোচনার ভিত্তি একটা বেশ বিস্তারিত উইকিপিডিয়া নিবন্ধ। চেষ্টা করব এর ভেতর থেকে জরুরি আর মজার তথ্যগুলো তুলে আনতে। ঠিক তাই। তবে এশিয়া ব্যাপারটা যতটা না ভৌগোলিক, তার থেকে বেশি হয়তো একটা কালচারাল বা মানুষের তৈরি ধারণা, তাই না? বিশেষ করে ইউরোপের সাথে যদি দেখি, কোনো একদম স্পষ্ট প্রাকৃতিক দেওয়াল তো নেই। সেই জন্যই তো এর সীমানা ইতিহাসে এতবার বদলেছে, সেটাও বেশ ইন্টারেস্টিং। তাহলে চলুন এই বিশাল আর বৈচিত্র্যে ভরা মহাদেশটার একটু গভীরে যাই। শুরু করা যাক এর সংজ্ঞা আর সীমানা নিয়ে যে একটু ধোঁয়াশা আছে সেটা দিয়ে। আয়তনে ১ নম্বর, জনসংখ্যায়ও ১ নম্বর, এটা তো জানা কথা। কিন্তু এর শেষটা ঠিক কোথায়? হ্যাঁ, সীমানা নিয়ে বিতর্কটা এটা বেশ পুরনো। প্রাচীন গ্রিকরা ভাবত ওই যে এজিয়ান সাগর, কৃষ্ণ সাগর, ভূমধ্যসাগরের পূব দিকের ওগুলোকেই ওরা ইউরোপ আর এশিয়ার বর্ডার মনে করত। কিন্তু মাটির ওপরের সীমানা, স্থলভাগের সীমানাটা, সেটা নিয়ে ধারণা এসেছে অনেক পরে, আর বেশ রাজনৈতিকও বটে। রাজনৈতিক? সেটা কি রকম? ইউরাল পর্বতমালার যে কনসেপ্টটা, ওটা কিভাবে এলো? ওটা একটা মজার গল্প। রাশিয়ান সাম্রাজ্যের সময়কার কথা। পিটার দ্য গ্রেট যখন তার সাম্রাজ্য পূর্ব দিকে বাড়াচ্ছেন, তখন এই প্রশ্নটা বড় হয়ে দেখা দিল। কোনটা ইউরোপ, কোনটা এশিয়া? আর এর উত্তরটা কে দিলেন জানেন? একজন সুইডিশ যুদ্ধবন্দী, ফিলিপ জোহান ভন স্ট্রাহেলেনবার্গ। সাইবেরিয়ায় নির্বাসনে ছিলেন তিনি। বলেন কি, একজন যুদ্ধবন্দীর প্রস্তাবে সীমানা ঠিক হলো? হ্যাঁ, তিনি প্রথম ১৭৩০ সাল নাগাদ এই প্রস্তাবটা দেন যে ইউরাল পর্বতমালা হোক ইউরোপ আর এশিয়ার বর্ডার। আর রাশিয়ার যে এলিট ক্লাস, তারা এই আইডিয়াটা লুফে নিল, কারণ এটা তাদের নিজেদের ইউরোপীয় পরিচয়ের সাথে বেশ যাচ্ছিল। ও আচ্ছা আচ্ছা। পরে ক্যাসপিয়ান সাগর, ককেশাস পর্বতমালা, এগুলো এই সংজ্ঞার মধ্যে ঢুকে পড়ল। কিন্তু মনে রাখতে হবে, এই বিভাজনটা কিন্তু প্রকৃতির চেয়ে মানুষের তৈরি বেশি। অন্যদিকে আফ্রিকার সাথে সীমানা ধরা হয় সুয়েজ খাল আর লোহিত সাগরকে, আর উত্তর আমেরিকার সাথে ওই যে বেরিং প্রণালী। সত্যি বলতে কি, এশিয়া, ইউরোপ, আফ্রিকা সব মিলিয়ে তো একটাই বিশাল স্থলভাগ, আফ্রো ইউরেশিয়া বলি আমরা যেটাকে। তার এশিয়া ধারণাটাই হয়তো কিছুটা বাইরে থেকে দেখা, একটা ইউরোপীয় দৃষ্টিকোণ থেকে তৈরি। ব্যাপারটা কি তাই? হ্যাঁ, অনেকটাই সেরকম। আসলে এশিয়া তো একটা বিশাল ছাতা, যার তলায় কত রকমের জাতি, সংস্কৃতি, ইতিহাস, অর্থনীতি সব একসঙ্গে আছে, যাদের নিজেদের মধ্যে মিলের চেয়ে হয়তো অমিলই বেশি। সেজন্যেই তো সীমানা নিয়ে এত বিতর্ক। এমনকি ওই যে মালয় দ্বীপপুঞ্জ, সেখানে কোন দ্বীপ ওশেনিয়ায় পড়বে, কোনটা এশিয়ায়, তা নিয়েও কিন্তু পুরোপুরি একমত হওয়া যায়নি। এর পেছনে আবার কলোনিয়াল হিস্ট্রিও আছে। নামের পেছনেও তো এমন কোনো গল্প থাকতে পারে, তাই না? এশিয়া নামটা এলো কোথা থেকে? সেটার উৎস একদম নিশ্চিত করে বলা কঠিন, যদিও এটা খুব পুরনো মহাদেশীয় নামগুলোর একটা ধারণা আসে গ্রিক পুরাণ থেকে। এশিয়া নামে এক দেবীর কথা বলা আছে। আরেকটা মত হল আনাতোলিয়া, এখনকার তুরস্ক, সেখানে ব্রোঞ্জ যুগে আছুয়া নামে একটা রাজ্য জোট ছিল। হিট্টাইটরা ওদের হারিয়ে দেয়, সেই আছুয়া থেকে হয়তো আসিয়া, তারপর এশিয়া নামটা এসেছে। আচ্ছা, আর একটা বেশ জোরালো তত্ত্ব আছে না, যেটা পূর্ব পশ্চিমের ধারণার সাথে যুক্ত? হ্যাঁ, এবং আমার মতে ওটাই হয়তো সবচেয়ে যুক্তিযুক্ত। সেমিটিক ভাষাগুলোতে, যেমন ধরুন আক্কাদীয় ভাষায় ওয়াশুম, এই শব্দটার মানে হল উদয় হওয়া বা পূর্ব দিক, সূর্য যেদিকে ওঠে। ফিনিশীয় ভাষাতেও আসা পূর্ব। ঠিক এর উল্টো দিকে ইউরোপ নামটা, সেটা হয়তো এসেছে আক্কাদীয় এরিবু থেকে, যার ডোবা বা পশ্চিম দিক, সূর্যাস্তের দিক। এই তত্ত্বটা ধরলে এশিয়া দাঁড়াচ্ছে প্রাচ্য বা পূর্ব দিকের ভূমি। বাহ, ইন্টারেস্টিং তো। নামের মধ্যেই যেন একটা ওয়ার্ল্ড ভিউ লুকিয়ে আছে। আচ্ছা, এবার একটু ইতিহাসের দিকে যাই। এশিয়ার ইতিহাস তো হাজার হাজার বছরের। কোন দিকগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে হয়?
প্রথমত তো বলতেই হবে এশিয়া হল পৃথিবীর সবচেয়ে পুরনো কয়েকটা সভ্যতার জন্মস্থান। মেসোপটেমিয়া, সিন্ধু সভ্যতা, চীনের হুয়াংহো নদীর উপত্যকা, এরা সবাই কিন্তু উর্বর নদীর ধারে গড়ে উঠেছিল। আর মজার ব্যাপার হলো এদের মধ্যে যেমন জ্ঞান, বিজ্ঞান, টেকনোলজির আদান-প্রদান হয়েছে, ধরুন গণিত বা চাকা, তেমনি আবার লেখার মতো কিছু মৌলিক জিনিস হয়তো একদম আলাদাভাবেই তৈরি হয়েছিল বিভিন্ন জায়গায়। শুরু থেকেই একটা ডাইভার্সিটির ব্যাপার ছিল। আর ওই যে যাযাবর গোষ্ঠীগুলো, তাদের কি প্রভাব ছিল? পরিবর্তন এনেছে। তারা একদিকে যেমন পুরো মহাদেশটাকে যুক্ত করেছে, তেমনি আবার অনেক কিছু ধ্বংসও করেছে। আর সিল্ক রোড, সেটার কথা তো বলতেই হবে। শুধু জিনিসপত্র নয়, ধর্ম, দর্শন, টেকনোলজি, এমনকি রোগ জীবাণু পর্যন্ত ছড়িয়েছে এই রাস্তা ধরে। পূর্ব আর পশ্চিমকে আক্ষরিক অর্থে এক করেছিল। বড় বড় সাম্রাজ্যগুলোর কথাও তো আসে নিশ্চয়ই। অবশ্যই। ধরুন ৭ম শতকে ইসলামিক খেলাফতের উত্থান, তারপর ত্রয়োদশ শতকে মঙ্গোল সাম্রাজ্যের বিস্তার, যেটা চীন থেকে একেবারে পূর্ব ইউরোপ পর্যন্ত ছড়িয়ে গিয়েছিল। বলা হয় তাদের আক্রমণে নাকি চীনের জনসংখ্যা প্রায় অর্ধেক হয়ে গিয়েছিল। এগুলো তো ইতিহাসের মোড় ঘুরিয়ে দেওয়া ঘটনা। এরপরে অটোমান সাম্রাজ্য, মুঘল সাম্রাজ্য, চীনের চিং ডাইনাস্টি, রাশিয়ান এম্পায়ার, এরা সবাই এশিয়ার বিরাট অংশ শাসন করেছে দীর্ঘকাল। আবার অন্যদিকে ব্ল্যাক ডেথের মতো ভয়াবহ মহামারী, সেটাও কিন্তু এই এশিয়া থেকেই ছড়িয়েছিল। ইতিহাস তো শুধু উত্থান নয়, পতন আর বিপর্যয়েরও গল্প। এই বিশাল ইতিহাসের প্রেক্ষাপটে যদি দেখি, এশিয়ার ভূগোল আর জলবায়ু সেটা নিশ্চয়ই খুব বৈচিত্র্যময়। চরম বৈচিত্র্যময়। ভাবুন, একদিকে উত্তরে সাইবেরিয়ার বরফ জমা ঠান্ডা মরুভূমি, তো অন্যদিকে দক্ষিণে একেবারে ট্রপিক্যাল রেন ফরেস্ট। সবই আছে। পৃথিবীর সবচেয়ে উঁচু জায়গা মানে মাউন্ট এভারেস্ট, সেটাও এখানে। আবার সবচেয়ে নিচু জায়গা ডেড সি, সেটাও এখানে। একদিকে গোবি বা আরবের মতো বিশাল মরুভূমি, অন্যদিকে চীনের ইয়াংজের মতো দীর্ঘতম নদী। আবার পৃথিবীর সবচেয়ে লম্বা উপকূল রেখাও কিন্তু এশিয়ারই। এই ভৌগোলিক বৈচিত্র্যটাই হয়তো এর সাংস্কৃতিক বৈচিত্র্যের একটা বড় কারণ। আর ক্লাইমেট চেঞ্জ, জলবায়ু পরিবর্তনের প্রভাব কতটা গুরুত্বপূর্ণ এশিয়ায়? সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঝুঁকির দিক থেকে দেখলে পৃথিবীর প্রথম সারির অনেকগুলো দেশই এশিয়াতে পড়ছে। যেমন ধরুন বাংলাদেশ, ভারত, ভিয়েতনাম, থাইল্যান্ড, পাকিস্তান, শ্রীলঙ্কা। সমুদ্রের জলস্তর বাড়ছে, চরম আবহাওয়া মানে বন্যা, খরা, সাইক্লোন বাড়ছে, তাপমাত্রা বাড়ছে। এর সব কিছু এখানকার কোটি কোটি মানুষের জীবন আর জীবিকাকে সরাসরি এফেক্ট করছে। এটা আর ভবিষ্যতের ভয় নয়, এটা এখনকার কঠিন বাস্তব। অর্থনীতির কথায় আসি এবার। বর্তমানে এশিয়া তো একটা বিরাট ইকোনমিক পাওয়ার হাউস। নিঃসন্দেহে পারচেজিং পাওয়ার প্যারিটি বা পিপিপির হিসেবে দেখলে এশিয়া এখন বিশ্বের বৃহত্তম মহাদেশীয় অর্থনীতি। নমিনাল জিডিপিতে দ্বিতীয় স্থানে। কিন্তু এখানেও গল্পটা একরৈখিক নয়। ইতিহাসবিদ অ্যাঙ্গাস ম্যাডিসনের গবেষণা যদি দেখেন, তিনি দেখাচ্ছেন যে শত শত বছর ধরে মানে মোটামুটি ১৮০০ শতক পর্যন্ত ভারত আর চীনই ছিল বিশ্বের প্রধান অর্থনৈতিক শক্তি। তার মানে এটা আসলে এক ধরনের প্রত্যাবর্তন, ফিরে আসা। হ্যাঁ, অনেকটা তাই বলা যায়। একটা লম্বা সময় ধরে পশ্চিমা দেশগুলোর অর্থনৈতিক আধিপত্য ছিল। কিন্তু গত কয়েক দশকে আমরা এশিয়ার একটা নাটকীয় অর্থনৈতিক উত্থান দেখছি। চীনের অবিশ্বাস্য গ্রোথ, ভারতের দ্রুত বৃদ্ধি, এগুলো তো আছেই, সাথে দক্ষিণ কোরিয়া, তাইওয়ান, হংকং, সিঙ্গাপুর, এই এশিয়ান টাইগার্সদের সাফল্য, যারা খুব দ্রুত শিল্পায়ন করে ধনী দেশে পরিণত হয়েছে। আবার বাংলাদেশ, ভিয়েতনাম, ইন্দোনেশিয়ার মতো দেশগুলো কিন্তু বেশ দ্রুত গতিতে এগোচ্ছে। এটা শুধু পুরনো দিনের পুনরাবৃত্তি নয়, এটা আসলে নতুন একটা গ্লোবাল অর্ডারে এশিয়ার নিজেকে আবার প্রতিষ্ঠা করা। এই অর্থনৈতিক শক্তির ভিত্তিটা কি? মানে কিসের ওপর দাঁড়িয়ে আছে এই উত্থান? দেখুন, একদিকে যেমন প্রাকৃতিক সংকট আছে, মধ্যপ্রাচ্যের তেল, বিভিন্ন খনিজ সম্পদ, বনজ সম্পদ। অন্যদিকে ম্যানুফ্যাকচারিংয়ে বিশাল অগ্রগতি, বিশেষ করে পূর্ব আর দক্ষিণ পূর্ব এশিয়া। টেকনোলজি, অটোমোবাইল, ইলেকট্রনিক্স, টেক্সটাইল সব কিছুতেই এশিয়ার দাপট। আবার ভারত বা ফিলিপিনের মতো দেশগুলো আইটি আর আউটসোর্সিংয়ের গ্লোবাল হাব হয়ে উঠেছে।
সস্তা শ্রম ছিল একটা কারণ, এখন ক্রমবর্ধমান বাজার, প্রযুক্তিগত দক্ষতা সব মিলিয়েই এই উত্থানটা ঘটছে। এমনকি ব্যক্তিগত সম্পদের দিক থেকেও যদি দেখেন, এশিয়াতে এখন কোটিপতির সংখ্যা ইউরোপের চেয়েও বেশি। আচ্ছা, জনসংখ্যার দিক থেকে তো এশিয়া বিশাল। এর ডেমোগ্রাফি আর কালচারাল ডাইভার্সিটি নিয়ে যদি কিছু বলেন। জনসংখ্যা 4.5 বিলিয়নের বেশি, মানে পৃথিবীর অর্ধেকেরও বেশি লোক। বিংশ শতাব্দীতে জনসংখ্যা বেড়েছে প্রায় 4 গুণ। আর বৈচিত্র্য, সম্ভবত পৃথিবীর আর কোনো মহাদেশে এত ভাষাগত বৈচিত্র্য নেই। শুধু ইন্দোনেশিয়াতেই নাকি 600-র বেশি ভাষা, ভারতে 800-র বেশি, ভাবা যায়? সত্যি। আচ্ছা, হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স বা এইচডিআইতে এশিয়ার অবস্থানটা কেমন? সামগ্রিকভাবে উন্নতি হচ্ছে অবশ্যই। এইচডিআই তো মূলত দেখে মানুষের গড় আয়ু, শিক্ষা, জীবনযাত্রার মান, এইগুলো। এই দিক থেকে দেখলে পূর্ব এশিয়া, বিশেষ করে চীন, গত কয়েক দশকে অভাবনীয় উন্নতি করেছে। আবার নেপালের মতো দেশ স্বাস্থ্য আর শিক্ষায় বেশ ভালো করছে। তবে হ্যাঁ, এশিয়ার মধ্যে আবার বিরাট বৈষম্যও রয়েছে, সেটা অস্বীকার করার উপায় নেই। আর ধর্মের ক্ষেত্রে যদি দেখি, এশিয়ার গুরুত্ব তো অপরিসীম। অবশ্যই, বিশ্বের প্রায় সবকটা প্রধান ধর্মেরই জন্মস্থান তো এই এশিয়া। পশ্চিম এশিয়া থেকে এসেছে ইহুদি ধর্ম, খ্রিস্ট ধর্ম, ইসলাম, বাহাই ধর্ম। দক্ষিণ এশিয়া হল হিন্দু, বৌদ্ধ, জৈন, শিখ ধর্মের উৎসভূমি। আর পূর্ব এশিয়াতে কনফিউশীয়বাদ, তাওবাদ, শিন্তো এই ধরনের দর্শন বা জীবনধারা গড়ে উঠেছে। বর্তমানে এশিয়াতে ইসলাম বৃহত্তম ধর্ম, প্রায় 25% মানুষ। তারপরেই হিন্দু ধর্ম, প্রায় 23%। বৌদ্ধ ধর্ম অনেক দেশে প্রধান ধর্ম। এই ধর্মীয় বৈচিত্র্য এশিয়ার সমাজ, সংস্কৃতিকে খুব গভীরভাবে প্রভাবিত করেছে। সাংস্কৃতিক অবদানের কথা যখন উঠলই, নোবেল পুরস্কারের ক্ষেত্রে এশিয়ার ছবিটা কেমন? এখানে একটা একটু অন্যরকম ব্যাপার আছে। এশিয়া যেখানে এত পুরনো সভ্যতা, দর্শন, জ্ঞানের জন্মভূমি, সেখানে আধুনিক পশ্চিমা মাপকাঠিতে যে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি, যেমন ধরুন নোবেল প্রাইজ, সেটা পেতে কিন্তু বেশ সময় লেগেছে। সাহিত্যে প্রথম এশীয় হিসেবে নোবেল পেলেন রবীন্দ্রনাথ ঠাকুর 1913 সালে। তার অনেক পরে জাপান, চীন, তুরস্ক থেকে আরও কয়েকজন পেয়েছেন। বিজ্ঞান বা শান্তিতে? বিজ্ঞানও পেয়েছেন কয়েকজন, যেমন ভারতের সিভি রমন, পাকিস্তানের আব্দুস সালাম, জাপান আর ইসরায়েলের বেশ কয়েকজন বিজ্ঞানীও পেয়েছেন। শান্তিতে তালিকাটা অবশ্য বেশ লম্বা। মাদার টেরেজা, দালাই লামা, অং সান সুচি, শিরিন এবাদি, বাংলাদেশের মোহাম্মদ ইউনুস, ইয়াসির আরাফাত সহ আরও অনেকে। অর্থনীতিতে অমর্ত্য সেন। কিন্তু ওভারঅল দেখলে পশ্চিমা দেশগুলোর তুলনায় সংখ্যাটা এখনও বেশ কম। এটা নিয়েও কিন্তু ভাবার অবকাশ আছে। কেন? এটা কি শুধুই মেধার অভাব, নাকি স্বীকৃতির মাপকাঠিটাই অন্যরকম, বা হয়তো ঐতিহাসিক ক্ষমতার প্রভাব? এশিয়ার আধুনিক ইতিহাস কিন্তু বেশ সংঘাতময়ও বটে। এই দিকটা উল্লেখ না করলে আলোচনাটা অসম্পূর্ণ থেকে যাবে। হ্যাঁ, দুর্ভাগ্যজনকভাবে সেটাই সত্যি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে যদি দেখি, এশিয়া কিন্তু অসংখ্য ভয়াবহ যুদ্ধের সংঘাতের সাক্ষী হয়েছে। কোরীয় যুদ্ধ, ভিয়েতনাম যুদ্ধ, ভারত-পাকিস্তান যুদ্ধগুলো, বাংলাদেশের মুক্তিযুদ্ধ, মধ্যপ্রাচ্যের সংঘাত, আরব ইসরায়েল, ইরান ইরাক, তারপর আফগানিস্তান, ইরাক, সিরিয়া, শ্রীলঙ্কা, মায়ানমার। তালিকাটা সত্যিই লম্বা। এই সংঘাতগুলো কোটি কোটি মানুষের জীবন কেড়ে নিয়েছে, দেশগুলোকে ভাগ করেছে, আর এর প্রভাব এখনও চলছে অনেক জায়গায়। এই সংঘাতের ইতিহাস বাদ দিয়ে আজকের এশিয়াকে বোঝা সম্ভব না। তাহলে সব মিলিয়ে যা দাঁড়াচ্ছে, এশিয়া আসলে কোনো একটা একক জিনিস নয়। এটা যেন একটা বিরাট ক্যানভাস, যেখানে অসংখ্য সভ্যতা, সংস্কৃতি, ধর্ম, অর্থনীতি আর ইতিহাসের ধারা পাশাপাশি বয়ে চলেছে। কখনো মিলেমিশে যাচ্ছে, কখনো আবার সংঘাতে জড়াচ্ছে। একদম তাই। এশিয়া শব্দটা হয়তো আমরা একটা ভৌগোলিক সুবিধার জন্য ব্যবহার করি, কিন্তু এর ভেতরের যে বাস্তবতা, সেটা অনেক বেশি জটিল, অনেক বেশি বৈচিত্র্যময়। আর এই বৈচিত্র্যটাই হয়তো এর আসল শক্তি, আবার এটাই হয়তো এর সবচেয়ে বড় চ্যালেঞ্জও। এক অঞ্চলের মানুষের সাথে আর এক অঞ্চলের মানুষের পার্থক্য এতটাই বেশি হতে পারে, যা হয়তো অন্য কোনো মহাদেশে সেভাবে দেখা যায় না। শ্রোতাদের জন্য তাহলে একটা প্রশ্ন রেখে যাই আলোচনার শেষে।
আমরা প্রায় আজকাল এশীয় শতাব্দী বা এশিয়ান সেঞ্চুরির কথা শুনি, মানে এশিয়ার অর্থনৈতিক আর রাজনৈতিক প্রভাব বাড়ছে। কিন্তু এই যে ভেতরের বিপুল বৈচিত্র্য, এত ঐতিহাসিক বিভেদ আর সাম্প্রতিক সংঘাতের এত স্মৃতি, এইসব কিছু কি একটা একীভূত এশিয়ার উত্থানকে আরও সহজ করবে, নাকি আরও জটিল করে তুলবে? ভবিষ্যৎ এশিয়া কেমন হবে? সেখানে কি একটাই সুর বাজবে, নাকি অনেকগুলো স্বর মিলে একটা ঐকতান তৈরি হবে? এটা নিয়ে ভাবার অনেক অবকাশ আছে।